আমাদের প্রত্যেকের মনে রাহুল দা এখনো জীবিত। আর আজকের এই সময়টা যতটুকু সময় জুড়ে আমরা থাকবো, প্রত্যেকে আরো একবার করে রাহুল দার অনেক নতুন কিছু জানবো, আবিষ্কার করব, আর রাহুল দাকে উদযাপন করব। আর সেই রাহুল দারই ছবি আসছে, যে কারণে সৃজনে ছবিওয়ালা। আচ্ছা, দেবাদা আছেন। আমি আমার খুব পছন্দ করছে, কাকু আমার একটু পাঁচিলটা পার করে দেবে। কাকু যে মামা তা বুঝলো যখন, কাকু বাবাকে কোলে তুলে নিয়ে পাঁচিলের ওপারে না নিয়ে গিয়ে সোজা ভ্যানে চালান করল। বাবার কথা বলতে গিয়ে এই গল্পটা বললাম, কারণ যারা যারা আমার বাবার সঙ্গে দ্য ফ্যাক্ট দ্যাট আমি যেদিন সহজ কথার অতিথি হয়ে গেছি তার ঠিক 3 দিন পরে ওর এই দুর্ঘটনাটা ঘটে। এবং সেদিন সকালবেলা আমরা দীর্ঘক্ষণ ক্যামেরার মানে অফ ক্যামেরায় একটা অদ্ভুত কাকতালীয়ভাবে মৃত্যু নিয়ে আলোচনা করেছি। সেটা আফটার লাইফ নয়, মানে মৃত্যু, মানে জন্ম মৃত্যু খানিকটা রূপক অর্থে বলতে পারেন আলোচনা করেছি। এবং সেটা যে এইভাবে সত্যি হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি। এবং আমার লাস্ট যে ওয়েব সিরিজটায় আমি অভিনয় করেছি, আমার সহ অভিনেতা ছিল, আমরা উত্তর কলকাতায় একটা জমিদার বাড়িতে শুটিং করছিলাম, পাথুরিয়া ঘাটার বাড়ি, কি ঘোষ বাড়ি বোধহয়, মোস্ট প্রবলি, হ্যাঁ ঘোষ বাড়ি। সেখানে শুটিং করছিলাম এবং আমি হঠাৎ করে বললাম আমার ভীষণ জানিস সন্দেশ খেতে ইচ্ছে করছে। মানে সেই মানে যেরকম আমি একটু এই করে বললাম আমি না ভীষণ সন্দেশ, আসলে কিন্তু অত খিদে মানে সন্দেশ খেতে ইচ্ছে করেছে তাই না, মানে বেশ বললাম আর কি। আমি শর্ট দিয়ে যেই মেকআপ রুমে ঢুকলাম, আমি দেখলাম একটা নকুরের প্যাকেট, আর নিচে লেখা আমাদের খেয়ে ধন্য করো। সেটা অসভ্য ছেলে ছিল তো, সাংঘাতিক রসিকতা করতে হবে, আমাদের খেয়ে ধন্য করো। আমি না প্রথমে বুঝতে পারিনি। তাহলে আমি এতে জিজ্ঞেস করলাম আর কি প্রোডাকশনকে, বললো রাহুল দা তোমার জন্য পাঠিয়েছে, আর একটা কী মেসেজ দিয়েছে দেখো লেখা আছে কাগজে। আমি সেটা তো দেখলাম, তারপরে এসে এখানে হ্যাঁ করে আসতে কেমন সারপ্রাইজ দিলাম। ওই বিপ্লবী ভারতবর্ষ, স্বাধীনতা, এইসব দিয়েও জাগানো যায় না। বাঙালি এখন দুধে আছে। মোহনবাগান ইস্টবেঙ্গলও যে উত্তেজনাটা হতো সেইটাও স্তীমিত। এখন তারা সবার শোনে আছেন, বাঙালি এখন সবার শোনে আছেন। এক সময় রেনেসা হয়েছিল, এটা রেনেসার দ্বিতীয় পর্ব চলছে, যাতে আমাদের মধ্যে একটা ইকোনমিক্যাল সাম্য এনে দেওয়ার একটা রেনেসা পর্ব। প্রত্যেকেই আমাদের প্রত্যেকের মনের টানে এখানে এসেছি, ঠিক যে মনের টান নিয়ে। অত্যন্ত প্রিয় মানুষ। আমি আর চান্দ্রই এখনো বাচ্চা বলি এই মানুষটাকে, আমাদের বাচ্চা বন্ধু, ছোট্ট বন্ধু এসে গেছে। তুমি কিছু বলো। বলার কিছু নেই আর কি, বলার ঊর্ধ্বে চলে গেছে রাহুল। আমি কেবল বাপ্পার এই অনুষ্ঠানটা যখন করে, ও বারে বারে বলেছে যে প্রদীপদা তুমি যেখানেই থাকো অন্তত সময় করে একবার এসো। আমি বলেছি যে আসবো, আমি সময় করেই এসছি, কেবলমাত্র রাহুলের প্রতি শ্রদ্ধা জানাতে। কেন, ছোট্ট রাহুলকে দেখেছি, প্রথম ছবি ওর ওই চিরদিনই তুমি যে আমার, ওইখানে আমারও একটা ভূমিকা ছিল। সেই ভূমিকাতে একটু কথা ওইটুকুই। তারপরে রাহুলের জীবনে বহু ঘটনা ঘটে গেছে। আজকে আমি আর কাউকে শেষ করতে চাই না, কারণ প্রত্যেকেই আমাদের প্রত্যেকের মনের টানে এখানে এসেছি, ঠিক যে মনের টান নিয়ে আজকে এখানে এসছে সৌম্যদা। অনেক কাছের মানুষ,
সুমনা, আমি জানি যে অনেক কিছু বলার তোমার আছে, তবু অনেক কিছুর থেকে কিছু বলো। আমার মনে হয় আমি বলার আগে দাদা বলুক, তারপর। আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, আমি আর চান্দ্রী এখনো বাচ্চা বলি এই মানুষটাকে, আমাদের বাচ্চা বন্ধু, ছোট্ট বন্ধু এসে গেছে। তুমি কিছু বলো। বলার কিছু নেই আর কি, বলার ঊর্ধ্বে চলে গেছে রাহুল। আমি কেবল বাপ্পার এই অনুষ্ঠানটা যখন করে ও বারে বারে বলেছে যে প্রদীপদা তুমি যেখানেই থাকো অন্তত সময় করে একবার এসো। আমি বলেছি যে আসবো, আমি সময় করেই এসছি, কেবলমাত্র রাহুলের প্রতি শ্রদ্ধা জানাতে। কেন, ছোট্ট রাহুলকে দেখেছি, প্রথম ছবি ওর ওই চিরদিনই তুমি যে আমার, ওইখানে আমারও একটা ভূমিকা ছিল। সেই ভূমিকাতে একটু কথা ওইটুকুই। তারপরে রাহুলের জীবনে বহু ঘটনা ঘটে গেছে। রাহুল নিজেকে পরিবর্তন করেছে এবং ও যখন বুঝতে পেরেছে ওর লিমিটেশন অ্যাক্টিং ইন সিনেমা, তখন ও মানুষের খুব কাছাকাছি আসবার যে প্রয়াস নিয়েছিল, সেখানেই কিন্তু রাহুল হয়ে উঠেছে। এক এক করে বাড়ছে, লাখে লাখে বাড়ছে। সোমলতাদি গানটা গেয়েছে। মন বোঝা কি অতই সহজ বল, আমাদের গানের নাম সোমলতাদি গেয়েছে। তো এটা প্লিজ, মানে যাদের সাথে হয়তো নতুনবার পরিচয় হচ্ছে, আমরা চাইবো গানটা শোনানোর জন্য, কিন্তু তার আগে আমি সুজয়দার কাছে যাব। আমি তো বলছিলাম আমরা প্রত্যেকে জানি যে আচ্ছা